আচ্ছা, তো এটা আমি আবার একবার বলি। এইটা হচ্ছে আমাদের ইউভি রুল। আর আমাদের সময় সাপেক্ষে বেগের একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে রৈখিক ত্বরণ, এটা আমরা আগে থেকে জানি। আর এইখানে আমরা জাস্ট এই সূত্রটা জাস্ট এইখানে ভাঙাইছি, যেহেতু সময়ের সাপেক্ষে রৈখিক বেগের একবার ডিফারেন্সিয়েশন সমান রৈখিক ত্বরণ। সিমিলারলি সময়ের সাপেক্ষে মানে ডি ডিটি বলতে বোঝায় সময়ের সাপেক্ষে। তো সময়ের সাপেক্ষে আমাদের কৌণিক বেগের একবার, আরে কি হলো, সো সময়ের সাপেক্ষে আমাদের কৌণিক বেগের একবার ডিফারেন্সিয়েশন হচ্ছে কৌণিক ত্বরণ। সো এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, আমরা জাস্ট এখানে ভি এর মানটা এখানে লিখছি, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তারপরে আমরা এই যে আমাদের যে ইউভি রুলটা আছে এটা লিখছি, একবার ওমেগাকে বাইরে রেখে ডিডিটি অফ আর, একবার আর কে বাইরে রেখে ডিডিটি অফ ওমেগা। এবং আমরা এটাও জানি যে আমাদের ধ্রুব সংখ্যা এর আমাদের ডিফারেন্সিয়েশন কি হয়, জিরো হয়। সো আর যেহেতু আমাদের বৃত্তের ব্যাসার্ধ, সো বৃত্তের ব্যাসার্ধ অলওয়েজ একটা সংখ্যা, সো এর ডিফারেন্সিয়েশন জিরো হবে। আবার এই যে আমরা তো একটু আগেই তো লিখলাম যে আলফা ইজ ইকুয়াল টু ডি ওমেগা বাই ডিটি, তাহলে ডি ওমেগা বাই ডিটি হবে আলফা, তাহলে আর আলফা। তাহলে এইটা হচ্ছে আমাদের কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এবং এই যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এইটা হচ্ছে আমাদের রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এই দুইটা জিনিস বুঝছো? হ্যাঁ, বুঝছি। এবং এইগুলো আমাদের ম্যাথ করতে গেলে লাগবে। তো তোমাদের এইখানে তো এগুলা প্রমাণ প্রমাণগুলো লাগবে না। তোমরা জাস্ট ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর এ ইজ ইকুয়াল টু আলফা আর, এই দুইটা জেনে রাখলেই আমাদের হয়ে যাচ্ছে, আমাদের এক্সট্রা আর কিছু লাগতেছে না এখানে। আচ্ছা, এরপরে কৌণিক ভরবেগ। ভরবেগ রৈখিক, রৈখিক ভরবেগ কি ছিল বলো? আমরা তো এই চ্যাপ্টারই তো পড়ছি। রৈখিক ভরবেগ কি? কোন এই রৈখিক ভরবেগ বলে? হ্যাঁ, বেগের আচ্ছা আমি শুনতে পারিনি, আবার বলো। ভর এবং হ্যাঁ, যে ভর এবং রৈখিক বেগের গুণফল মানে মানে পি ইজ ইকুয়াল টু এম ভি। সো আমাদের ভরবেগের ইংলিশ হচ্ছে মোমেন্টাম। সো এটা যেহেতু কৌণিক ভরবেগ, সো এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো সো এটার আমাদের সংজ্ঞা হচ্ছে, ব্যাসার্ধ ভেক্টর। সো আমাদের যেহেতু ব্যাসার্ধটা একটু সরণ, সো এটা এখানে আমরা ভেক্টর হিসেবে লিখবো এটা ও রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে, ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। সো এটা হচ্ছে আমাদের ঘূর্ণনত কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং আমাদের যে রৈখিক ভরবেগ তার ভেক্টর গুণফল। সো ভেক্টর গুণফল তো তোমরা অবশ্যই জানো, ক্রস গুণফল। তো এখন ওই বস্তুটার যে ঘুরতেছে তার যদি আমাদের ব্যাসার্ধ ভেক্টর যদি আর হয়, তো এর আগে আমরা সরণ ভেক্টর নিয়ে তো আমরা আমরা পড়ছি। তো আমাদের যে ভেক্টরের যে ইয়ে ছিল, অবস্থান ভেক্টর, এটাকে আমরা অনেক সময় সরণ ভেক্টরও বলতাম, বা আমাদের দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টরও বলতাম। সো এর আমাদের ব্যাসার্ধ ভেক্টর আর ও ভরবেগ আমরা জানি একটা ভেক্টর রাশি। আরে ধুর, এটার ভরবেগ, সো এটা মূলত আমাদের রৈখিক ভরবেগ।
এটা যদি আমাদের পি হয়, তাহলে আমাদের কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের কৌণিক ভরবেগ হবে এল, যেহেতু ভরবেগ একটা ভেক্টর রাশি, সেটা কৌণিক হোক আর রৈখিক হোক, সো ভরবেগ একটা ভেক্টর রাশি, এটা সমান আমাদের কি হবে, আর, এবং রৈখিক ভরবেগের ব্যাসার্ধ, সরি, ভেক্টর গুণফল। সো এটাকে কখনোই পি ক্রস আর লেখা যাবে না, কারণ তোমাদের এটা যদি মনে থাকে যে আমাদের ক্রস গুণফল কিন্তু বিনিময় সূত্র মেনে চলে না। মানে এ ক্রস বি ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ। এই তোমাদের এটা মনে আছে? আছে। হ্যাঁ, তো এটাকে কখনোই পি ক্রস আর কিন্তু লেখা যাবে না, এটা অলওয়েজ আর ক্রস পি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন এর উম, এর আমরা জানি এই যে আমাদের এটাকে আর টি সাইন থিটা এইভাবে লিখতে পারবো, যেহেতু এটা ভেক্টর রাশি, সামনে একটা একক ভেক্টর এন ক্যাপ দিয়ে রাখবো, আর আমরা যদি এর শুধুমাত্র মান লিখি ভেক্টর চিহ্ন ছাড়া, তাহলে এটা কি হবে, আর টি সাইন থিটা, তখন আমাদের আর একক ভেক্টরটা দেয়া লাগবে না। সো এটা হচ্ছে আমাদের এর মান। আচ্ছা, তো এখন এর একক কি হবে, একক কি হবে বলো? বলো দেখি। একক বলো। এই যে এই হবে কি? এইটা থেকে একক বলো, আর পি সাইন থিটা থেকে একক বলো দেখি। আর পি তো মিটার স্কোয়ার পার সেকেন্ড না? পি এর একক কি? তার মানে পি এর একক তো হচ্ছে ভর। পি পি এর এর একক একক কি? হচ্ছে ইয়ে, পি এর একক হচ্ছে ইয়ে কি, পি বলো। মিটার, হ্যাঁ কেজি। হুম, তারপর মিটার পার, মিটার পার সেকেন্ড কত, স্কোয়ার? না। তো এটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আর হ্যাঁ। এইখানে এর সাথে আমাদের কি গুণ অবস্থায় আছে, আর, তার মানে মিটার। তাহলে, আচ্ছা সরি, এটা তো আমাদের পি এর একক, তো এখানে মিটার না। তো তাহলে এখন দেখো, আমরা এর আগে কিন্তু এই যে থিটার একক আমরা রেডিয়ান লিখছি, বাট ওইখানে শুধু থিটা ছিল। সাইন থিটার কি কোনো একক হয়? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা? না। তাহলে এখানে সাইন থিটার কোনো একক নাই, তাহলে এখানে এর একক কেজি মিটার পার সেকেন্ড, আর এর সাথে আর মানে মিটার, তাহলে এটা আমাদের কি হবে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। হ্যাঁ, তাহলে মাত্রা কি হবে বলো? মাত্রা হবে একক দেখে মাত্রা বলো। এম হুম। স্কোয়ার টি ইনভার্স ওয়ান। হ্যাঁ, তোমাদের সূত্র মনে থাকলে মাত্রাও লিখতে পারবা, এককও লিখতে পারবা, সো এগুলো আমাদের ইজি জিনিস। আচ্ছা, এখন এর দিক কি হবে বলো? যেহেতু এটা একটা ভেক্টর রাশি, সো এর দিক হবে কি বলো? তোমার যদি ক্রস গুণফল যদি মনে থাকে তাহলে বলতে পারবা, না হলে বলতে পারবা না। আচ্ছা, তোমাদের ক্রস গুণফল কি মনে আছে? হ্যাঁ আছে তো। আছে তো। আচ্ছা, তো ক্রস গুণফল ছিল আমাদের এইরকম, এটা ছিল এ,
এটা ছিল বি। এটা যদি অ্যাঙ্গেল হয় এ ক্রস বি। আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু উল্টা ভাবে লিখি। সো আমাদের ভেক্টর চ্যাপ্টার কিন্তু অনেক জায়গায় লাগে। সো এই ভেক্টর যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি এ হয়, এটা বি হয়, আর এ, এটা যদি এদের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এ ক্রস বি এর দিক হবে কোন দিকে বলো? এ উপরের ক্রস বি দিকে। এর দিক কোন দিকে? হ্যাঁ, উপরে। উপরে বলতে এ ক্রস বি থেকে লম্ব বরাবর উপরে, মানে এ বি এর তলের সাথে লম্ব বরাবর। এই যে এই হুম। এই 90 ডিগ্রি। হুম। তাহলে আর ক্রস পি, সো এইটা সমান কি এল, তাহলে এল এর দিক হবে কোন দিকে? আর এবং পি যেই তলে থাকবে সেই তল থেকে লম্ব বরাবর উপরের দিকে। উপরের দিকে, হ্যাঁ। তাহলে এটা হবে আর ও পি ভেক্টর যে তলে অবস্থিত সেই তল থেকে লম্ব বরাবর উপরের দিকে। তো আমাদের লম্ব বরাবর উপরের দিকটা হচ্ছে এল এর দিক। আচ্ছা, এখন আমরা এর আরো একটা ফর্ম আছে। আচ্ছা দেখো, এখানে আমাদের অ্যাঙ্গেলের মানটা আমাদের যা কিছুই হইতে পারে। যদি সেটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, দেখো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হইলে আমাদের সমীকরণটা আমাদের কি হবে? এল ইজ ইকুয়াল টু আর পি হবে, কারণ সাইন 90 ডিগ্রি মান 1। এবং আমরা পি সমান জানি এম ভি আর এম, আবার ভি মানে জানি ওমেগা আর। তাহলে এটা হচ্ছে আমাদের এম ওমেগা আর স্কোয়ার। এটা আমরা লিখতে পারবো কোন সময়? যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তো এরপরে আমাদের, হ্যাঁ, এরপরে আছে কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। এখানে আমাদের অনেক সম্পর্ক আছে। হুম, এটা কি তোমরা এখনই বুঝবা? এটা কি লিখছে? এল একটি বস্তু, ওমেগা কৌণিক বেগে এটাকে চারদিকে ঘুরছে। আই ওয়ান, এল হচ্ছে যে আর পি ওয়ান। আচ্ছা, তারপরও এটা বুঝাই দেখি। এরপরে কি জড়তার ভ্রামক আছে নাকি? এরপরে ম্যাথ, ম্যাথের পরে হচ্ছে জড়তার ভ্রামক। আচ্ছা, আমরা আগে এটা বুঝি। তো এইটা বোঝার জন্য আমাদের এইখানে, এটা এখানে নিয়ে আসা লাগতো। আচ্ছা একটু দাঁড়াও, আমি এটা নিয়ে আসি একটু। হুম, 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 হুম। তো এরপরে আমরা যেগুলা পড়বো এগুলা আমাদের কাছে একদমই নতুন টপিক, সো এগুলা ভালোভাবে বুঝতে হবে। তো আমি তোমাদের ঘূর্ণন গতি যখন একটু আগে তোমাদের যখন বললাম, তখন একটা বস্তু একটা
বিন্দুকে কেন্দ্র করে অথবা একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে পারে। সো এইখানে আমাদের যে চাকতিটা আছে বা ডিস্কটা আছে, এইটা আমাদের এই অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। এইটা হচ্ছে এবি অক্ষ। এই যে আমাদের এই রেখাটা এই অক্ষকে কেন্দ্র করে সে এই বরাবর ধরো ঘুরতেছে আর কি। তো তোমরা যদি একটা গোলাকার বস্তু বা প্লেট যদি তোমরা আঙ্গুলের উপরে যদি ঘোরাও, তাহলে এই জিনিসটা বুঝতে পারবা যে আমাদের এই যে এই গোলাকার বস্তুর আমাদের কেন্দ্র দিয়ে একটা অক্ষ গেছে, ওই অক্ষকে কেন্দ্র করে সে এই দিকেও ঘুরতে পারে অথবা অন্যদিকে ঘুরতে পারে। সে যেই দিকেই ঘুরুক না কেন, এইখানে আমরা কিছু জিনিস ধরে নিব। যে মনে করি এই বস্তুটা ওমেগা কৌণিক বেগে, ওমেগা কৌণিক বেগে একটি অক্ষের চারদিকে ঘুরছে। একটি অক্ষের চারদিকে ঘুরছে এবং এই বস্তুটা হচ্ছে আমাদের একাধিক বিন্দুর সমষ্টি। ধরো এইখানে আমাদের একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এইখানে একটা বিন্দু আছে, এইখানে, 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 এইখানে। আচ্ছা, তো একটা বস্তুর মধ্যে আছে, তোমাদের এই জিনিসটা এখনো বোঝানো হয় নাই। আচ্ছা দাঁড়াও, এইটা আগে বুঝাই, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আমার মনেই ছিল না। তো অনেক, এখানে অনেক টপিক তো। তো একটা পড়াইতে গেলে আরেকটা লাগে, কোন সময় কোনটা মিস হয়ে যায় এগুলা মনেই থাকে না। আচ্ছা দেখো, এটা খুবই সুন্দরভাবে এটা বুঝবা। ধরো এই বৃত্তের ব্যাসার্ধ বরাবর আমাদের এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে এবং এইখানে একটা বস্তু আছে, এ বি সি ডি। এবং তারা সবাই থিটা পরিমাণ পথ অতিক্রম করার পরে এ আসলো এখানে, বি আসলো এখানে, সি আসলো এখানে, ডি আসলো এখানে। আচ্ছা, এখন এইখানে এ আছে, এইখানে বি আছে, এইখানে সি আছে, এইখানে ডি আছে। এই জিনিসটা খুবই সুন্দর মতো বুঝবা। আচ্ছা, এখন এ যখন এই যে ধরো এটা আমাদের 1 নাম্বার অবস্থান, এটা আমাদের 2 নম্বর অবস্থান। সো এ যখন এক 1 নম্বর থেকে 2 নম্বরে গেল, সে যে পরিমাণ কোণ উৎপন্ন করবে, বি কি সেম পরিমাণ কোণ উৎপন্ন করবে? করবে তো। চিত্র দেখে বলো। এ এর কোণ, বি এর কোণ, সি হুম। এর কোণ এবং ডি এর কোণ, সবারই কোণ কিন্তু সমান। হ্যাঁ। কোণ সমান না? হ্যাঁ, সমানে তো। এবং সবারই 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে যাইতে সেম সময় লাগবে কিন্তু। যদি একই সমান। সময় লাগে, এই যে দেখো, যদি একই সময় লাগে, যদি সবার একই সময় লাগে, কারণ একই সময় কিন্তু লাগবে। কারণ ধরো যে এখানে তো সেম সময় লাগবে না, এইটা কি এই তোমরা বুঝতেছো না? সেম সময় কিন্তু লাগবে। কারণ একটা, তোমরা এইটা, এই দুইটাকে ঘড়ির একটা কাঁটা বিবেচনা করো। তো ঘড়ির একটা কাঁটা, ওই কাঁটার উপর যদি অনেকগুলা পয়েন্ট এইভাবে বিবেচনা করো, তো ঘড়ির একটা কাঁটা ধরো 6 থেকে 7-এ আসছে। তো ওই ওই কাঁটার উপরে যতগুলো পয়েন্ট আছে, তো এই যে ধরো এ পয়েন্টটা তো কেন্দ্রের সবচেয়ে কাছাকাছি, আর ডি পয়েন্টটা কেন্দ্র থেকে সবচেয়ে দূরে। সো এ পয়েন্টটা যখন 6-এর ঘরে ছিল, সো এ কি ডি এর আগে 6 থেকে 7-এ যাইতে পারবে? না।
যাইতে পারবে না। তো 6 থেকে 7-এ পুরা ঘড়ির কাঁটাটা কিন্তু একসাথেই যায়। তার মানে ওই কাঁটার উপর হুম। যতগুলো পয়েন্ট আছে সবাই কিন্তু একসাথেই যাবে। তো তার মানে এদের যাইতে কিন্তু একই সময় লাগে। এই জিনিসটা কি ক্লিয়ার তোমাদের? হ্যাঁ, এখন বুঝছি। এ না বুঝলে এখনো বলতে পারো। বুঝছি এখন। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো তো, সবারই যদি টি সেম এবং কৌণিক সরণ থিটাও সবারই সেম না এখানে, হ্যাঁ। তাহলে সবার ওমেগাও সেম হবে। এটা বুঝো নাই? ওমেগা মানে কি? ওমেগা মানে থিটা বাই টি। হ্যাঁ, তাহলে যদি সবার ক্ষেত্রে থিটাও সেম হয়, টিও সেম হয়, তাহলে সবার ক্ষেত্রে তো ওমেগাও সেম হবে। এটা বুঝছো নাকি বুঝো নাই বলো? তো এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, কিন্তু সবার কি রৈখিক বেগ সেম? এই যে এটা, এইটা, এইটা, আর একটা আছে না, না। এইটা, সবারই রৈখিক বেগ কিন্তু সেম না। সময় সেম হলেও সবার রৈখিক দূরত্ব কিন্তু সেম না, তাদের রৈখিক দূরত্ব কিন্তু আলাদা আলাদা। দেখো এখানে রৈখিক রৈখিক দূরত্বগুলো কিন্তু আলাদা আলাদা। সো রৈখিক বেগগুলোও কিন্তু আলাদা আলাদা হবে। এই জিনিসটা বুঝছো? জি হ্যাঁ, ভাইয়া, বুঝছি। বুঝছি। হ্যাঁ, তো এইটা এইটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন আমরা আমাদের এই টপিকে আসি। তো এখন দেখো, এইখানে এই এই বস্তুর উপর আমরা একাধিক বিন্দু ধরে নিলাম। তো এখন আমরা, যেহেতু আমরা কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক বের করব, সো আমরা জানি কৌণিক ভরবেগ হচ্ছে এল আর কৌণিক বেগ হচ্ছে ওমেগা। সো আমরা এটা এইভাবেই লিখবো যেহেতু এখন, আচ্ছা এটা তো এখানে লিখে ফেলছি না। আচ্ছা, এখানে লিখি যে আমাদের এই আমাদের যে কোনো একটা বস্তু অনেকগুলা কণার সমষ্টি, আমাদের বস্তু অনেকগুলো তো আমাদের এই টপিকটার সাথে এইটার হয়তো রিলেশন নাই সম্ভবত, তারপরও এইটা আমাদের আগেই যখন এই যে যখন কৌণিক বেগ এবং রৈখিক বেগ পড়লাম তখন এটা পড়ানো উচিত ছিল, আমার মনে ছিল না। আচ্ছা দেখো, তো এই বস্তুটার টোটাল যে ভরবেগ, এই যে আমাদের এই যে হলুদ যে বস্তুটার, এর টোটাল কৌণিক ভরবেগ হবে এই 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 বস্তুটা যে সকল কণা নিয়ে গঠিত তাদের প্রত্যেকটার কৌণিক ভরবেগের সমষ্টি। সো এই বস্তুটার মোট কৌণিক ভরবেগ যদি এল হয়, তাহলে এবং এই এই প্রতিটা কণার যদি কৌণিক ভরবেগ L1, L2, L3, L4 বা L5 তুমি যাই লিখো না কেন, সো এই বস্তুটার টোটাল কৌণিক ভরবেগ হবে প্রতিটা কণার কৌণিক ভরবেগের সমষ্টি। তাহলে আমরা এখানে লিখবো L1, L2, L3, L4 ড্যাশ 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 Ln। আচ্ছা, তোমাদের এই প্রমাণগুলো লাগবে না, তোমরা জাস্ট আমরা সূত্রটা নিয়ে আসার জন্য একটু শিখতেছি। এল মানে কি বলো? ওই এল সমান কি ছিল বলো? আর পি। হ্যাঁ, এল সমান ছিল আরপি। আমরা এখানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ধরেই আমরা আহ, মানে সূত্রটা লিখবো আর কি, তাহলে আমাদের সূত্রটা লেখার জন্য সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে R1 P1, R2 P2, R3 P3, R4 P4, এটা হচ্ছে আমাদের RN Pn।
ওকে, তাহলে এখন দেখো, এইটা সমান কিন্তু আমরা একটু আগেই যে এইটা লিখলাম না, এই যে এম ওমেগা আর স্কোয়ার। মনে নাই এটা? এই যে আমরা তো একটু আগেই লিখলাম এল আছে। সমান এম ওমেগা আর স্কোয়ার। তো এইখানে আমরা লিখবো এটা হচ্ছে M1 ওমেগা 1 R1 স্কোয়ার, সরি, ওমেগার উপর তো স্কোয়ার নেই, স্কোয়ার 4-এর উপর। এরপরে M2 ওমেগা 2 R2 স্কোয়ার, এরপরে M3 R3 স্কোয়ার ওমেগা 3 ড্যাশ ড্যাশ ড্যাশ। আচ্ছা, এরপরে উম আচ্ছা, এখন একটা জিনিস বলো, এই যে এইখানে ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 অথবা ওমেগা 4, এগুলা সমান হবে কি হবে না বলো? এই আরেকবার বলো তো। এই যে এই সমীকরণে ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3 বা ওমেগা 4 ওমেগা 5 আমরা যতদূর পর্যন্ত লিখবো, এই ওমেগা গুলা একটা বস্তুর বিভিন্ন কণার জন্য, এই ওমেগা গুলা সবগুলা সমান হবে কিনা? হবে সমান। সমান হবে, কারণ এইটাই তো আমি তোমাদের এখনই বুঝাইলাম, একটা বস্তুর উপর বা এই একটা বস্তু যদি ঘুরে তার উপর সকল কণার কৌণিক বেগ সমান হবে অলওয়েজ। সো এইখানে আমরা কিন্তু এই এই কণাগুলা একটা বস্তুর উপরই বিবেচনা করছি, তো সকল কণার কৌণিক বেগ সমান হবে। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইখানে সব ওমেগা আমাদের সমান হবে, ওমেগা M1 R1 স্কোয়ার ওমেগা M2 R2 স্কোয়ার ওমেগা M3 R3 স্কোয়ার ওমেগা M4 R4 স্কোয়ার ড্যাশ ড্যাশ ড্যাশ। তো এখন আমরা সবগুলা যেহেতু সবগুলো ওমেগা সেম, আমরা এখানে ওমেগা এখানে আমরা কমন নিব। তাহলে আমাদের এখানে আসে M1 R1 স্কোয়ার M2 R2 স্কোয়ার M3 R3 স্কোয়ার, এরপরে ফোরটা আমরা না লিখি, এরপরে আস। এখন সবগুলাকে যোগ করলে আমরা সামেশন হিসেবে লিখতে পারি এম আর স্কোয়ার। তোমরা সামেশনের নিয়মটা হয়তো জানো, যে আমরা সবগুলা যোগ করলে এটাকে এম আর স্কোয়ার মানে সামেশন অফ এম আর স্কোয়ার লিখতে পারি। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এবং এইখানে যে সামেশন অফ এম আর স্কোয়ার এইটাকে লেখা হয় আই, এটা হচ্ছে ক্যাপিটাল আই। সো ক্যাপিটাল আই এর সাথে তোমরা এখনো পরিচিত না, এইটাকে বলা হয় ওই বস্তুর জড়তার ভ্রামক। তো জড়তা শব্দটা তোমরা শুনছো, জড়তার ভ্রামক এখনো শুনো নাই, এটা আমরা নেক্সট দিন পড়বো। সো এটা হচ্ছে আমাদের আই হলো বস্তুটার জড়তার ভ্রামক। সো এটা আমরা নেক্সট দিন পড়বো। তো এইটা তোমাদের আপাতত জেনে রাখতে হবে যে এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। আই ওমেগা আই কি? আই হচ্ছে ওই বস্তুটার সাপেক্ষে, না সরি, ওই যে মানে যে অক্ষকে কেন্দ্র করে সে ঘুরতেছে, এবি অক্ষ, ওই অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক। সো এটা হচ্ছে কৌণিক বেগ ওমেগা এবং কৌণিক ভরবেগ এল এর মধ্যে সম্পর্ক। এই জিনিসটা বুঝছো? তাহলে আমাদের কৌণিক ভরবেগের সংজ্ঞা আমরা কি লিখতে পারবো? বলো।
কৌণিক ভরবেগের সংজ্ঞা আমরা তাহলে কি লিখতে পারবো? তুমি বলো। সমীকরণ দেখে বলো। এটা হচ্ছে আমাদের কোনো একটা অক্ষ সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক আই এবং তার কৌণিক বেগের গুণফল কে কৌণিক ভরবেগ বলে। তো আমাদের জড়তার ভ্রামক কিন্তু সবসময় একটা অক্ষের সাপেক্ষে কল্পনা করতে হয়। সো এটা আমরা নেক্সট দিন পড়বো যে আমাদের কোন কোন অক্ষ থাকতে পারে এবং আমাদের এক এক রকম অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এক এক রকম হয়, এগুলো আমাদের শিখতে হবে। সো ঘূর্ণন অক্ষ সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক ও তার কৌণিক বেগের গুণফল। লিখে নিছো? হ্যাঁ। তো হ্যাঁ। আজকে আমরা আর নেক্সট নেক্সট টপিকে যাব না, আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। আর তোমরা আগের সব টপিক রিভিশন দিয়ে আসবা। আহ, আচ্ছা, ভাইয়া তোমার সাথে একটা কথা ছিল। বলো। আমরা বলো। ইয়া রসায়নও পড়তাম, তোমার কি টাইম হবে? রসায়ন? আমার আমার তিনটা সাবজেক্ট পড়ানোর মতো টাইম আমার হয়তো এখন টাইম হবে না আর কি। আর আর এখন ধরো যে তোমরা যদি ফিজিক্সে পড়ে ম্যাথ পড়ো তারপরে রসায়ন পড়ো, তো তিনটা সাবজেক্ট আমি তো কভার করে দিতে পারবো না আর কি। তোমরা যদি ফার্স্ট ইয়ার থেকে পড়তা তাহলে সম্ভব হইতো, এখন এসে সেকেন্ড ইয়ারে তোমাদের তিনটা সাবজেক্ট শেষ করানো আমার জন্য অনেক বেশি টাফ আর কি। আবার সামনে আমার আমার সেমিস্টার ফাইনাল এক্সাম থাকবে ডিসেম্বর মাস থেকে। তো আবার আবার ডিসেম্বর ওই সময়টা আমার যখন এক্সাম চলবে তখন হয়তো তোমাদের নিয়মিত এইভাবে পড়াইতেও পারবো না আর কি। সপ্তাহে 2 দিন অথবা 3 দিন তোমাদের সময় দেওয়া লাগবে, কারণ আমার তখন এক্সাম থাকবে আর কি। মানে তোমার রসায়ন কোনো ফ্রেন্ড নাই? আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আছে। তো তোমরা যদি রসায়ন পড়ো, আগে আমরা ফিজিক্স শেষ করি। আর আর তোমাদের তো ফিজিক্স ম্যাথে ধরো যে পুরোটাই প্রায় সমস্যা। তো আমি এখন ওইটা দেখবো যদি আমি সময় দিতে পারি, কারণ আমার আরো আরো প্রাইভেট আছে তো। আবার আগে তো অফলাইনে একটা ছিল, আবার আমি অফলাইনে আরো একটা প্রাইভেট নিচ্ছি আর কি। তো ওইটা যদি পড়াই তাহলে তো আর একবারই সময় হবে না। আচ্ছা, আমি এখন তোমাদের জানাবো, সমস্যা নেই। আর আর তোমাদের কি রসায়নে কি এরকম ম্যাথ ফিজিক্স এর মধ্যে সমস্যা? না, এত বেশি না। আচ্ছা, এত বেশি না থাকলে তাহলে ওইটা তোমাদের এইরকম, ধরো যে ফিজিক্স তো আমি একেবারে শুরু থেকে অনেক ইয়ে করে পড়াইতেছি, থিওরি থিওরি তারপর সূত্রের প্রমাণ এগুলোও তো পড়াইতেছি। তো রসায়ন যদি ওইরকম রসায়ন একটু সমস্যা। দেখাই দিতা, মানে অত সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা আগে এই যে আমাদের ধরো যে নিউটনীয় বলবিদ্যা শেষ করলে তারপরে দেখা যাবে যে এরপরে আহ আদর্শ গ্যাস আর আমাদের পর্যায়বৃত্ত গতি শেষ করতে হয়তো বেশি ক্লাস লাগবে না। ওইগুলো চ্যাপ্টার আমাদের 4-5টা করে ক্লাস নিলেই শেষ হয়ে যাবে, আমাদের পর্যায়বৃত্ত গতি আর আদর্শ গ্যাস। দেন আমরা ম্যাথ অথবা এই রসায়ন যাই শুরু করো না। আর তোমাদের এক্সাম যদি ধরো যে নেক্সট ইয়ারের আহ যদি জুন মাসে দেয়, জুন মাসে হয়তো হয়তো দিবে না, জুনের আগে বা জুন পর্যন্ত সময় থাকলে আমি তোমাদের শেষ করাই দিতে পারবো, সমস্যা নাই। আর যদি জুনের আগে যাতে মার্চ এপ্রিলের মধ্যে যদি দিয়ে দেয় তাহলে হয়তো হবে না, এই যে ম্যাথ ফিজিক্স আবার কেমিস্ট্রি শেষ করানো টাফ আর কি অনেক।
আচ্ছা, তোমরা আপাতত যা পড়াইতেছি ফিজিক্স, এটা আপাতত পড়ো। আর আর তোমরা নেক্সট মান্থ থেকে চাইলে হচ্ছে দুইটা সাবজেক্ট একসাথে পড়তে পারো, 2 দিন 2 দিন করে। কারণ মানে এই শুধু একটা সাবজেক্ট পড়লে তখন আর কি পরে আবার বাকিগুলো শেষ করা আবার এই ঝামেলা হয়ে যায় আর কি। আচ্ছা। তো তোমরা এগুলো রিভিশন দিয়ে আসিও। আর আমি এখন তোমাদের পরে জানাবো এখন। আর ভাইয়া আমাদের ক্যালকুলেটর। ও আচ্ছা, ক্যালকুলেটর আমার এখন এখন মানে ঢাকা শহরে জ্যাম একদম অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে আর কি। তো বের হওয়ার কোনো মানে মানে ইচ্ছাই হয় না। আর উম, আগের চেয়ে মানে ঢাকা শহরে এত বেশি জ্যাম, আর মানে যেই দিকে যাওয়া লাগে ওই দিকে রাস্তায় আরো বেশি জ্যাম পড়ে, ওই জন্য আমার বের হওয়ারই মানে ইচ্ছা হয় না আর কি। তারপরও আমার ওই যে সামনে দুর্গাপূজার এই ছুটি আছে, তো সামনের মাসে 7 তারিখে অথবা 6 তারিখে, তখন আমি বাড়ি যাব। তখন আমি যদি ওইদিকে যাই তাহলে এখন একবারে নিয়ে যাবো তোমাদের জন্য। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তোমরা এগুলো রিভিশন দিয়ে আসিও ঠিকঠাক মতো। আসসালামু আলাইকুম। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম।